ওয়েলকাম সবাইকে অ্যাপটি প্লাসে। তো আজকের ভিডিওতে আমরা বিগত সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেই কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করে টোটাল 30টা এমসিকিউ করবো, কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে। 30টা এমসিকিউ এবং দুটো মেন্সের কোশ্চেন নিয়ে ডিসকাশন করবো ডাব্লিউবিসিএস এক্সামিনেশনের জন্য। এবার আমরা মেন্সের কোশ্চেন নিয়ে কেন আলোচনা করবো, কারণ আমরা জানি 2025 সাল থেকে ডাব্লিউবিসিএস এক্সাম ডেসক্রিপটিভ প্যাটার্নে হতে চলেছে, সেই জন্য আমরা মেন্সের কোশ্চেনটাও ইনক্লুড করেছি এবং তার সাথে বিগত সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স উপর ভিত্তি করে 30টা এমসিকিউ কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে ডাব্লিউবিসিএস এক্সামকে লক্ষ্য রেখে আমরা করবো উইথ এক্সপ্লেনেশন। এবং এই ক্লাসের পিডিএফ যদি তোমরা ডাউনলোড করতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে এই ক্লাসের পিডিএফ। ঠিক আছে, তাহলে এবার চলো প্রথম কোশ্চেন আমরা দেখে নিই। প্রথম কোশ্চেন বলছে, হুইচ কান্ট্রি হ্যাজ ইমপ্লিমেন্টেড ট্যুরিস্ট ট্যাক্স ফ্রম 1 জানুয়ারি 2025। দেখো চারটে অপশন আছে, এখানে অ্যান্সার হবে রাশিয়া। এবার দেখো আমরা জানি রাশিয়া ইউক্রেন ওয়ার চলছে, সেই রাশিয়া ইউক্রেন ওয়ারের ফলে রাশিয়ার ইকোনমি বিধ্বস্ত হয়েছে। তো রাশিয়া এখন কি প্ল্যান করছে, রাশিয়ার বর্তমানে যে অবস্থা তাতে রাশিয়ার যে ট্যুরিজম সেক্টর আছে, সেই ট্যুরিজম সেক্টর রাশিয়ার জিডিপিতে 3 থেকে 4% মতো কন্ট্রিবিউট করে। আগামী কয়েক বছরের মধ্যে, মানে বাই 2030 2030-এর মধ্যে রাশিয়ার প্ল্যান হচ্ছে এই যে 3 থেকে 4% কন্ট্রিবিউট করছে ট্যুরিজম সেক্টর তাদের জিডিপিতে, এটাকে বাড়িয়ে তারা 8% করতে চাইছে। তাহলে রাশিয়ার ইকোনমিতে ট্যুরিজম সেক্টরের কন্ট্রিবিউশনকে বাড়ানোর জন্য রাশিয়া চাইছে যে তাদের টোটাল যে জিডিপি কন্ট্রিবিউশন, তার সেই টোটাল জিডিপি কন্ট্রিবিউশনে ট্যুরিজম সেক্টর থেকে যেন 8% আসে। সেটার উদ্দেশ্যে রাশিয়া এই ট্যুরিস্ট ট্যাক্সটাকে ইমপ্লিমেন্ট করেছে 1 জানুয়ারি থেকে। এবং কত পার্সেন্ট রেখেছে, আপাতত এটা রেখেছে 1% অফ কস্ট অফ লজিং আর হোটেলস অ্যান্ড আদার অ্যাকোমোডেশন। লোকজন যে হোটেলে থাকবে তার যে লজিং খরচ হবে তার 1% এখন ট্যাক্সটা রাখা হয়েছে, এবং এটাকে পরবর্তীকালে বাড়িয়ে 3% করে দেওয়া হবে। এবং এই যে ট্যাক্স এটার ফলে কালেক্ট হবে, সেটা ইউজ হবে রিজিনাল ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভ করার জন্য। তাহলে এই ট্যুরিজম ট্যাক্স সম্পর্কে আমরা ডিটেলসে জেনে নিলাম, সেটা কে স্টার্ট করতে চলেছে, রাশিয়া। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন রেডিনেস ফর এ র্যাপিড এজিং সোসাইটি। দেখো কলম্বিয়া এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটির কিছু প্রফেসর মিলে তারা রিসার্চ করে একটা মেথড ডেভেলপ করেছে, এবং সেই মেথডের উপর ভিত্তি করে র্যাপিড এজিং সোসাইটির রেডিনেসের উপর ভিত্তি করে একটা র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। তাতে ডেভেলপ কান্ট্রিকেও নেওয়া হয়েছে এবং যারা আন্ডার ডেভেলপ কান্ট্রি তাদেরকেও নেওয়া হয়েছে। টোটাল 143টা কান্ট্রির মধ্যে এই সার্ভে করা হয়েছে। এবং এটাতে দেখা হয়েছে যে দেখো আমাদের দেশে কি হচ্ছে, আস্তে আস্তে এজিং পপুলেশন আমরা কাকে বলি, 60+ যারা আছে, যাদের বয়স 60 ঊর্ধ্ব, তাদেরকে আমরা এজিং পপুলেশন বলি। তো কোনো একটা দেশে যখন 60 ঊর্ধ্ব সংখ্যা বেড়ে যায়, তার মানে কি হয়, ওয়ার্কিং এজ পপুলেশন সংখ্যা কমতে থাকে, তাই তো? ওয়ার্কিং এজের পপুলেশন সংখ্যা কমতে থাকে। তো তার সাথে সাথে যারা বৃদ্ধ লোক আছে তাদের হেলথ কেয়ার জনিত, স্বাস্থ্যজনিত সমস্যা দেখা যায়, হেলথ কেয়ার প্রবলেম আছে। তো যত একটা দেশে এজিং পপুলেশন বাড়তে থাকবে, ওয়ার্কিং এজ পপুলেশন কমতে থাকবে, এবং তার সাথে সাথে হেলথ কেয়ার জনিত সমস্যা দেখা দেবে। তো সেটার জন্য, সেটাকে ট্যাকেল করার জন্য কোনো একটা কান্ট্রি কতটা রেডি, কতটা প্রস্তুত, সেই সংক্রান্ত এই ইন্ডেক্স। এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, এই ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 123। তো টোটাল দেখো 143টা কান্ট্রির মধ্যে এই র্যাঙ্কিংটা করা হয়েছে, তার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 123। এবং এখানে ডেভেলপ কান্ট্রি, আন্ডার ডেভেলপ সব ধরনের কান্ট্রি আছে। এবং এই কান্ট্রিতে টপ, এই ইন্ডেক্সে এই র্যাঙ্কিং এ টপ 3টে কান্ট্রি কে কে, সুইজারল্যান্ড, নরওয়ে এবং ডেনমার্ক। এবং এই যে এজিং পপুলেশনের যে কনসার্নটা, এটা আমরা জানি মেইনলি এখন বর্তমানে এটা ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু প্রচন্ড। ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু এজিং পপুলেশন কিন্তু খুব বেড়ে যাচ্ছে, মানে ওল্ড এজ সংখ্যা, 60+-এর সংখ্যা খুব বেড়ে যাচ্ছে। তাই তাদের দেশে কিন্তু ওয়ার্কিং এজ পপুলেশন যেটা, সেটার সংখ্যা কম, এবং সেজন্য তারা কিন্তু ইমিগ্রেশন পলিসি নিয়ে আসে। চলো এবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে, হুইচ ড্যাম ইজ বিং কনস্ট্রাক্টেড আন্ডার দ্য কেন বেতোয়া ইন্টারলিঙ্কিং ন্যাশনাল প্রজেক্ট। দেখো কেন বেতোয়া ইন্টারলিঙ্কিং ন্যাশনাল প্রজেক্ট, এটা সম্পর্কে একটা মেন্সের কোয়েশ্চেন, যে এই প্রজেক্টটা হলে এর সুবিধা কি হবে, এর নেগেটিভস কি, পজিটিভস কি, সেটা নিয়ে আমি ডিটেলসে কিন্তু ডিসকাশন করেছি। তোমরা যদি এর আগে ডাব্লিউবিসিএস এর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করছো, সেখানে কিন্তু আমি ডিটেলসে ডিসকাশন অলরেডি করে রেখেছি। তবু আমি বলে দিচ্ছি, দেখো ইন্টারলিঙ্কিং, রিভার ইন্টারলিঙ্কিং প্রজেক্ট জেনারেলি কি হয়, যে ওয়াটার সারপ্লাস যে রিজন আছে, সেখান থেকে ওয়াটার ডেফিসিট রিজনে ওয়াটারকে ট্রান্সফার করা হয়। ঠিক আছে, এখানে কি করা হবে, কেন রিভার থেকে ওয়াটার নিয়ে গিয়ে বেতোয়া রিভারে ট্রান্সফার করার প্ল্যান চলছে। ন্যাশনাল একটা পার্সপেক্টিভ প্ল্যান আছে, তার আন্ডারে কেন বেতোয়া ইন্টারলিঙ্কিং প্রজেক্টের আন্ডারে কোন ড্যাম তৈরি করা হচ্ছে, দাউধান ড্যাম তৈরি করা হচ্ছে। এবং এটা কোন দুটো, এই দুটো রিভার হচ্ছে যমুনা রিভার ট্রিবিউটারি, যমুনা যে রিভার আছে সেই রিভারের ট্রিবিউটারি।
এবং এটা কোন দুটো স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এমপি এবং ইউপি। দেখো আমরা ম্যাপে দেখে নেবো। দেখো এই দেখো উত্তরপ্রদেশ, এই দেখো কেন এবং বেতুয়া। এই কেন থেকে জল বেতুয়াতে ট্রান্সফার করা হয়, ওয়াটার ট্রান্সফার, এইটা হচ্ছে প্ল্যান। এবং তার আন্ডারে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, এবং এই দেখো দাউধান ড্যাম, এই ড্যামটার কথা আমরা এমসিকিউতে রেখেছি। তাহলে এটা তোমরা বুঝে নিলে। এই দেখো যমুনার টিউটারি আমরা বললাম, এটা হচ্ছে যমুনার টিউটারি, দুটোই। এটা হচ্ছে যেমনটা আগে একবার বললাম, ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যানের আন্ডারে প্রথম ইন্টারলিঙ্কিং রিভার প্রজেক্ট এটা। এবং এই প্রজেক্টটা যদি সফল হয় আসতে, যেটা আমরা করতে যাচ্ছি, তার ফলে প্রচুর ল্যাক্স অ্যান্ড ল্যাক্স ফার্মারের পরিবার এটা থেকে লাভবান হবে। কারণ সেখানে ইরিগেশন ফেসিলিটি তৈরি হবে, তো তার ফলে এগ্রিকালচারের প্রোডাক্টিভিটিটা বেড়ে যাবে অনেকটাই। ঠিক আছে, এবার দেখো, অন হুইচ ডেট উইল দ্য ফার্স্ট লোকপাল ডে বি সেলিব্রেটেড ইন 2025? কোন দিনে প্রথম লোকপাল দিবস পালন করা হবে 2025 সালে? তাহলে এই কোশ্চেন থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে 2025 সালে প্রথম লোকপাল দিবস পালন করা হবে। 2025 সালে প্রথম লোকপাল দিবস পালন করা হবে কবে? 16ই জানুয়ারি। 16ই জানুয়ারি 2025 সালে প্রথমবারের জন্য লোকপাল দিবস আমরা পালন করব। এবার আমরা লোকপাল ব্যাপারটা কি এটা একটু জেনে নেব। ঠিক আছে, লোকপাল কি? লোকপাল হচ্ছে একটা ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউশন। এবং এটার কাজ কি? দেখো, যদি ধরো কোনো পাবলিক অফিসিয়াল আছে ন্যাশনাল লেভেলে, কোনো একটা পাবলিক অফিসিয়াল আছে, এবং এই পাবলিক অফিসিয়ালের উপর চার্জ এসছে, করাপশন চার্জ এসছে, যে এই পাবলিক অফিসিয়াল করাপশনের সাথে যুক্ত, তখন এর বিরুদ্ধে ইনভেস্টিগেশন করার যে অথরিটি, সেটাই হচ্ছে লোকপাল। এবং সেম একটা সিমিলার অথরিটি স্টেট লেভেলে আছে, স্টেট লেভেলে, সেটাকে আমরা বলি লোকায়ুক্তা। লোকায়ুক্তা। তো দেখো 1960-এর দশক দশক থেকে ইন্ডিয়াতে কি হয়েছে, 1960-এর দশক থেকে আমরা বলতে পারি এই লোকপাল কনসেপ্টটা কিন্তু চলে এসেছিল। এই টার্মটা কেউ কয়েন করে দিয়েছিল, সেটা দেখবো কে কয়েন করেছিল। যেমন দেখো, এই দেখো এখানে যেমন যেমন আমি লিখে রেখেছি, ঠিক আছে। যেমন লোকপাল টার্মটাকে কয়েন করেছিল ডক্টর LM সিংভি। হ্যাঁ, এবং 1960-এর দশকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন বলো বা পরবর্তীকালে অনেক কমিটি কিন্তু এই লোকপালের কনসেপ্টটা দিয়েছিল, কিন্তু সরকার চেষ্টা করলেও বিভিন্ন কারণে সেই বিলগুলো আলটিমেটলি অ্যাক্টে রূপান্তরিত হয় না। আমরা জানি কোন একটা বিল যখন পার্লামেন্টে আসে, সেটা বোথ হাউসে পাস হতে হয়, লোকসভা রাজ্যসভা, তারপর প্রেসিডেন্টের সাইন হলে সেই বিলটা অ্যাক্টে পরিণত হয়। কিন্তু লোকপাল বিল এর আগে অনেকবার ডিফিট হয়ে গেছে। তো তারপরে তোমরা জানো 2010 সালে আন্না হাজারে মুভমেন্ট স্টার্ট হয়, এবং সেই আন্না হাজারে মুভমেন্টের পরে সরকার বাধ্য হয়ে এই মুভমেন্টের চাপে সরকার বাধ্য হয়ে 2013 সালে এই লোকপাল বিলটা পাস করে, এবং তার ফলে ভারতে লোকপাল ইনস্টিটিউশনটা তৈরি হয়। এবার এখানে প্রশ্ন করছে যে আমরা লোকপাল দিবস কবে পালন করতে চলেছি? 2025 সালে প্রথমবার পালন করতে চলেছি জানুয়ারি 16 তারিখে। তাহলে আমরা এই লোকপালের কনসেপ্টটা জেনে নিলাম এই কোশ্চেনের মাধ্যমে। দেখো এই যে 16 তারিখ লোকপাল দিবস হিসেবে পালন করা হবে, এটা আমরা অলরেডি আগের বছর মার্চ মাসে ঘোষণা করে দিয়েছিলাম। এবং এই যে অনুষ্ঠান হবে লোকপাল দিবস 16ই জানুয়ারি, সেখানে ভারতবর্ষের যিনি বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, উনি উপস্থিত থাকবেন। এবং এটা কোথায় হবে? এটা নিউ দিল্লিতে হবে, নিউ দিল্লিতে হতে চলেছে। ঠিক আছে, এখানে আমি পুরো কনসেপ্ট যেটা লেখা আছে আমি তোমাকে এক্সপ্লেন করে বলে দিয়েছি কনসেপ্টটা, এ দেখে নেবে। আচ্ছা, এখন বর্তমানে এখন লোকপালের যিনি চেয়ারপারসন উনি কে আছেন? অজয় মানিক রাও আছেন চেয়ারপারসন, এবং ফার্স্ট চেয়ারপারসন লোকপালের কে ছিলেন? পিনাকি চন্দ্র ঘোষ। আরেকটা বলে দিই, এই যে লোকপালের কম্পোজিশন সম্পর্কে আমি একটা তোমাদেরকে বলে দিই। লোকপালের কম্পোজিশনে হচ্ছে একজন চেয়ারম্যান থাকে এবং 6জন টোটাল মেম্বার থাকে। ঠিক আছে, আর যিনি চেয়ারম্যান হবেন বা যিনি মেম্বার হবেন লোকপালের, তার বয়স 45 বছরের নিচে হওয়া যাবে না। তাহলে এই দেখো এখানে লেখা আছে শুড নট বি লেস দ্যান 45 ইয়ার্স, তার মানে তার বয়স 45 বছরের বেশি হতে হবে, 45 বছরের কম হওয়া চলবে না। চলো, আচ্ছা পরের কোশ্চেনে আমরা আসবো, তার আগে আমি তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট আছে বলে দিচ্ছি। এই টেলিগ্রাম গ্রুপে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাড হয়ে নাও। এই টেলিগ্রাম গ্রুপটার নাম হচ্ছে WBCS সাকসেস গাইড। কিভাবে তোমরা অ্যাড হবে? এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে তোমরা একটা সেই লিঙ্ক থেকে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। এই গ্রুপে কি করা হয়? ডেইলি প্র্যাকটিস কোশ্চেন পোস্ট করা হয়। এই ডেইলি প্র্যাকটিস কোশ্চেন যে পোস্ট করা হয় তার ভিত্তিতে তুমি অ্যান্সার লিখবে, এবং সেই অ্যান্সারটা এই গ্রুপে আপলোড করবে। তুমি যে কোশ্চেনটা লিখে আপলোড করলে তার ইভ্যালুয়েশন তুমি পেয়ে যাবে, এবং তার সাথে সাথে আমরা এই গ্রুপে মডেল অ্যান্সারও দিয়ে দিচ্ছি, তো তুমি মডেল অ্যান্সারটাও পেয়ে যাবে। তো আর দেরি না করে এই গ্রুপে কিন্তু যত তাড়াতাড়ি পারছো অ্যাড হয়ে যাও। পরে পরে প্রশ্ন দেখো, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি উইটনেসড দ্য আউটব্রেক অফ হিউম্যান মেটা নিউমো ভাইরাস? HMPV ভাইরাস যেটা রিসেন্টলি নিউজে আছে, এটা কোন কান্ট্রিতে আউটব্রেক ঘটেছে? চায়নাতে। দেখো আমরা অলরেডি কোভিড-19 ভাইরাস অলরেডি দেখে এসেছি, তো আমরা জানি, আমরা বলি যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। সেরকম যে অলরেডি যেহেতু কোভিডের একবার আমরা প্রকোপটা দেখে এসেছি,
কোভিডের ফলে আমাদের কি হয়েছিল, সে জন্য যখনই এইরকম আবার একটা চাইনাতে আউটব্রেক হয়েছে এরকম একটা ভাইরাসে, তখন আমরা আবার খুব কনসার্ন হয়েছি। এবং বলে রাখি, বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশেও কিন্তু এটা ডিটেক্ট হয়েছে, এই ভাইরাসটা ডিটেক্ট হয়েছে, এবং ইন্ডিয়াতেও, ইভেন আমাদের দেশেও কিন্তু কিছু কেস, HMPV ভাইরাসের কিছু কেস কিন্তু ডিটেক্ট হয়েছে। দেখো, এটা মেনলি বাচ্চাদেরকে, বাচ্চাদের মধ্যে হচ্ছে, চিলড্রেন যারা আন্ডার 14, তাদের মধ্যে এই কেসটা বেশি দেখা যাচ্ছে। চায়নাতে এটা হয়েছে, এটা মেনলি কি কি হচ্ছে, ফিভার হচ্ছে, ফ্যাটিক হচ্ছে, হ্যাঁ, এবং আলটিমেটলি এটা ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়াতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এটার এখনো পর্যন্ত কোনো ডাইরেক্ট কোনো ভ্যাকসিন তো নেই, এবং কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টও নেই। বেস্ট হচ্ছে আমরা কন্ট্যাক্ট অ্যাভয়েড করব এবং হ্যান্ড ওয়াশ করবো বারবার, এগুলো হচ্ছে এখন প্রিভেন্টিভ মেজার্স। তো যেহেতু আমাদের একটা কোভিড আমরা অলরেডি একটা দেখে এসেছি চায়না থেকে আউটব্রেক হওয়ার পরে গোটা বিশ্বে কিভাবে এটা প্যান্ডেমিকের আকার ধারণ করেছিল, সেজন্য এটা এখন প্রচন্ড নিউজে আছে, এই HMPV ভাইরাসটা। সেজন্য আমি এই কন্টেক্সটে এটা বললাম। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকট অফ খো খো ওয়ার্ল্ড কাপ 2025? আমরা জানি, দেখো, খো খো ওয়ার্ল্ড কাপ ভারতবর্ষে হবে 2025 সালে, এবং এই যে 2025 সালে ভারতের ওয়ার্ল্ড কাপটা হবে, এটা প্রথমবারের জন্য হতে চলেছে, ফার্স্ট টাইম। যেহেতু ফার্স্ট টাইম হতে চলেছে, তাহলে এবার এরপরে কি হবে, খো খো ওয়ার্ল্ড কাপের ফলে খো খো খেলাটা একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন পাচ্ছে। একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন কিন্তু এই খো খো খেলাটা পেয়ে যাচ্ছে। এবং এটার ম্যাসকট রিলিজ করা হয়েছে রিসেন্টলি, তার নাম হচ্ছে তেজস এবং তারা। দেখো, তোমরা দেখতে পাচ্ছ তেজস এবং তারা। দেখো, ইনগোরাল খো খো ওয়ার্ল্ড কাপ, মানে খো খো ওয়ার্ল্ড কাপ প্রথমবার জন্য হতে চলেছে, ভারতে হবে। টোটাল 24টা দেশ পার্টিসিপেট করবে। এবং এই তেজাস তেজাস এবং তারা দুটো হচ্ছে ম্যাসকট। তেজাস কিসের, কি কে সিম্বলাইজ করে? তেজাস হচ্ছে ব্রিলিয়ান্স এবং এনার্জির প্রতীক, এবং তারা হচ্ছে গাইডেন্স এবং অ্যাসপিরেশনের প্রতীক। এবং এর আগে আমরা একটা কোশ্চেন অলরেডি করেছিলাম, এর আগে আগের কোনো একটা ভিডিওতে, যে খো খো ওয়ার্ল্ড কাপের অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে, তো বলিউড সুপারস্টার সলমান খানকে কিন্তু এই খো খো ওয়ার্ল্ড কাপের অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাহলে খো খো ওয়ার্ল্ড কাপের ম্যাসকট কারা? তেজাস এবং তারা। পরে প্রশ্ন দেখো, হাউ মেনি প্লেয়ার্স ওয়ার অ্যাওয়ার্ডেড দ্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড? দেখো, আমাদের দেশে স্পোর্টস এর ক্যাটাগরিতে অনেক অ্যাওয়ার্ড দেওয়া হয়, গভর্নমেন্ট অনেক অ্যাওয়ার্ড দেয় স্পোর্টস এর ক্যাটাগরিতে। সেই যত সমস্ত অ্যাওয়ার্ড দেয়, তার মধ্যে সব থেকে হাইয়েস্ট টপ অ্যাওয়ার্ডের নাম হচ্ছে ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, যার নাম, এই অ্যাওয়ার্ডটার নাম কিছু বছর আগে পর্যন্ত ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটার নাম পাল্টে এখন রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। এই বছর 2024 সালে টোটাল 4জনকে দেওয়া হলো। দেখো, এখানে লেখা আছে কাকে কাকে দেওয়া হলো। ডি গুকেশ চেজে, আমরা জানি ডি গুকেশ কি হয়েছে সম্প্রতি, ইয়ংগেস্ট চেস চ্যাম্পিয়ন হয়েছে, ইয়ংগেস্ট চেস চ্যাম্পিয়ন ওয়ার্ল্ডের। তোমরা আমাকে কমেন্টে লিখে বলবে কাকে হারিয়ে ডি গুকেশ ইয়ংগেস্ট চেস চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা, ডি গুকেশ পেয়েছে হরমনপ্রীত সিং, যিনি হকির সাথে যুক্ত, উনি পেয়েছেন। মনু ভাকের শুটিং এর সাথে যুক্ত, উনি পেয়েছেন। উনি লাস্ট ইয়ার অলিম্পিক্সে ভারতের হয়ে 2টো পদক জিতেছেন। এবং প্রবীণ কুমার, যিনি একজন প্যারা অ্যাথলেটিক্স, উনিও এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। দেখো, এটা প্রত্যেক বছর অ্যানুয়ালি দেওয়া হয়, প্রত্যেক বছর এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এবং কোন মিনিস্ট্রি দেয়? মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এই অ্যাওয়ার্ডটা দেয়। এবং যেহেতু আগে একবার বলে রাখলাম, দেখো, এটা হচ্ছে স্পোর্টস এর হাইয়েস্ট স্পোর্টিং অনার, স্পোর্টস এর জগতের সব থেকে টপ অনার, যেটা গভর্নমেন্ট অ্যানুয়ালি দেয়। পরে প্রশ্ন দেখো, দ্য সেন্টার হ্যাজ অ্যাপয়েন্টেড হুম অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অ্যান্ড সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট অফ স্পেস? ইসরোর পরবর্তী চেয়ারম্যান কে হতে চলেছেন? দেখো, অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে, উনি এখনো চার্জ নেননি। যিনি এখন বর্তমান প্রেসিডেন্ট আছেন, সোমনাথ, উনি এখন অফিসে আছেন। কয়েকদিন পর থেকে ভি নারায়ণন ইসরো চেয়ারম্যান হিসাবে টেক ওভার করবেন সোমনাথের কাছ থেকে। তো এই ভি নারায়ণন পরবর্তী ইসরোর চেয়ারম্যান। আচ্ছা, এখানে যে অপশনে আছে আমি বলে রাখছি, ভুবনেশ কুমার হচ্ছে UIDAI এর সিইও পদে ইনি এখন আছেন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও পদে আছেন ভুবনেশ কুমার। আচ্ছা, যাই হোক, ডিপার্টমেন্ট অফ স্পেস এবং ইসরোর পরবর্তী চেয়ারম্যান হতে চলেছেন ভি নারায়ণন। দেখো, আচ্ছা, ভি নারায়ণন কিন্তু 1984 সাল থেকে ইসরোর সাথে যুক্ত, এবং উনি একজন রকেট এবং স্পেসক্রাফট প্রোপালশন এক্সপার্ট। এবং বর্তমানে উনি ইসরোর যে লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার আছে, তার উনি ডিরেক্টর হিসেবে কাজ করছেন। এবং পরবর্তী কয়েকদিন পর থেকেই উনি, জানুয়ারি 14 তারিখ থেকে উনি এই ইসরোর চেয়ারম্যান হিসেবে কাজ করা শুরু করবেন। এবং উনি কাকে রিপ্লেস করবেন? সোমনাথকে। সোমনাথ এখন বর্তমানে ইসরোর চেয়ারম্যান আছে। আচ্ছা, ইসরোর আমাদের পরবর্তী যে যে নেক্সট বড় বড় মিশন গুলো আছে, তার মধ্যে গগনায়ন একটা মিশন আছে, নিসার স্যাটেলাইট লঞ্চ আছে, মার্স অরবিটার মিশন 2, এগুলো হচ্ছে ইসরোর পরবর্তী মেজর প্রজেক্ট। চলো, পরে প্রশ্ন, হুইচ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট টু লিঙ্ক ফরেস্ট ইকোসিস্টেম টু গ্রিন জিডিপি? ভারতবর্ষের মধ্যে প্রথম কোন রাজ্য তাদের ফরেস্ট ইকোসিস্টেমের সাথে গ্রিন জিডিপি কে লিঙ্ক করেছে? তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে ছত্তিশগড়। এবার এই
প্রসঙ্গে আমি তোমাকে গ্রিন জিডিপির কনসেপ্টটা বলে রাখছি। দেখো, জিডিপির মানে তোমরা জানো যে মনিটারি ভ্যালু অফ অল দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস ইন ডোমেস্টিক টেরিটরি ইন এ পার্টিকুলার ইয়ার। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে গ্রিন জিডিপি ব্যাপারটা কি। ধরো একটা রেলওয়ে কনস্ট্রাকশন হবে, ঠিক আছে? এই রেলওয়ে কনস্ট্রাকশন হতে গিয়ে কিছু সার্টেন গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হবে। তো এখান থেকে আমরা মনিটারি ভ্যালুতে জিডিপি ক্যালকুলেট করতে পারবো। কিন্তু ধরো এই রেলওয়ে প্রজেক্টটা আমরা করতে গিয়ে কিছু আমরা ডিফরেস্টেশন করেছি, হ্যাঁ, গাছ কাটতে হয়েছে, ডিফরেস্টেশন করেছি, ঠিক আছে? ডিফরেস্টেশন করেছি, গাছ কাটতে হয়েছে, তার মানে কিছু নেগেটিভ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হয়েছে। এই নেগেটিভ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাকে যদি আমরা কোয়ান্টিফাই করি এবং এই জিডিপি ক্যালকুলেশনের সাথে এটাকে জুড়ে দিই, তখন যে জিডিপিটা আমরা পাবো সেটা হচ্ছে গ্রিন জিডিপির কনসেপ্ট। তার মানে গ্রিন জিডিপি নেগেটিভ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টকে কোয়ান্টিফাই করে জিডিপি মেজারমেন্ট করে। এটা হচ্ছে গ্রিন জিডিপির কনসেপ্ট। তাহলে এটা কোন রাজ্য করেছে ভারতের? প্রথম ছত্তিশগড়। তাহলে এই কোশ্চেনটা আমরা পেয়ে গেলাম। দেখো এখানে লেখা আছে ছত্তিশগড় করেছে, ঠিক আছে? চলো, হু ওন দ্য 2024 সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর ইংলিশ লিটারেচার। দেখো, লিটারেচারের জগতে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ওয়ান অফ দ্য টপ অ্যাওয়ার্ড। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 2024 সালে কে পেয়েছেন? ইস্টেরিন কিরে পেয়েছেন। দেখো, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কে দেয়? সাহিত্য একাডেমি দেয়, নাম থেকে আমরা বুঝতে পারছি। এবং এটা টোটাল আমাদের এই সংবিধানে টোটাল 12টা শিডিউল আছে। তার মধ্যে এই শিডিউলে ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। এই শিডিউলে টোটাল 22টা ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। এই 22টা ল্যাঙ্গুয়েজ, তার সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং তার সাথে রাজস্থানী ল্যাঙ্গুয়েজ, এই 24টা ল্যাঙ্গুয়েজের ওপর যদি কোনো রাইটার লিখেছে, তাহলে তার লেখাটা কিন্তু এই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেতে পারে। দেখো, হুম, এই বছর টোটাল 21 জন রাইটার এবং পোয়েটকে দেওয়া হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। এবং ইংলিশ লিটারেচারের জন্য ইস্টেরিন কিরেকে তার স্পিরিটস নাইটস বলে যে নোভেল লিখেছে তার জন্য এই অ্যাওয়ার্ডটা ওনাকে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে আমি বললাম সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডটা দেয় টোটাল এই শিডিউলে যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে তার সাথে সাথে ইংরেজি এবং রাজস্থানী, এই ল্যাঙ্গুয়েজের উপর এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। 1954 সাল থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। এবং প্রথম বাঙালি হিসাবে এই অ্যাওয়ার্ডটা জিতেছিলেন জীবনানন্দ দাশ 1955 সালে শ্রেষ্ঠ কবিতার জন্য। তো যেহেতু তোমরা ডাব্লিউবিসিএস এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই জন্য কোনো বাঙালি প্রথম কোনো একটা টপ, যেহেতু দেখো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড একটা বড় অ্যাওয়ার্ড, এটা প্রত্যেক বছর দেওয়া হয়, তো সেটা রিলেটেড কোনো একটা স্ট্যাটিক ফ্যাক্ট যদি জিজ্ঞেস করে তাহলে হাই চান্স আছে কোনো বাঙালি সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে পারে। সেই জন্য আমি তোমাকে বলে রাখলাম যে প্রথম কোন বাঙালি এই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন। তো জীবনানন্দ দাশ 1955 সালে শ্রেষ্ঠ কবিতার জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন। চলো, পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, হু হ্যাজ বিকাম ফার্স্ট ইন্ডিয়ান এয়ারলাইন টু লঞ্চ ইন ফ্লাইট ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস অন ডোমেস্টিক ফ্লাইট। দেখো, ডোমেস্টিক ফ্লাইটে প্রথম কোন ইন্ডিয়ান এয়ারলাইন ইন ফ্লাইট ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস শুরু করলো? তো এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। এটা রিসেন্টলি ন্যাশনাল নিউজও হয়েছিল যখন এটা অ্যানাউন্স করে এয়ার ইন্ডিয়া। দেখো, ইন্টারন্যাশনাল ফ্লাইট যেগুলো উইদিন ইন্ডিয়ার মধ্যে এবং সমস্ত ডোমেস্টিক ফ্লাইটে এয়ার ইন্ডিয়া তাদের ইন ফ্লাইট ওয়াইফাই সার্ভিস প্রোভাইড করতে চলেছে। পরের প্রশ্ন দেখো, হুইচ ফাউন্ডেশন ডে অফ ডিআরডিও ওয়াজ সেলিব্রেটেড অন 1 জানুয়ারি 2025। 1 জানুয়ারি 2025 ডিআরডিওর 67তম ফাউন্ডেশন দিবস পালন করা হলো। দেখো, ডিআরডিও মিলিটারির যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে সেটা সংক্রান্ত এ কাজ করে। মিলিটারি রিসার্চ ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজ করে হচ্ছে ডিআরডিও। এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আছে? মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে যে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে তার প্রিমিয়ার এজেন্সির নাম হচ্ছে ডিআরডিও। ডিআরডিও প্রতিষ্ঠা হয় 1958 সালে। এর মেন হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি ডিআরডিও ভবন এবং বর্তমান যিনি চেয়ারম্যান তার নাম হচ্ছে ডক্টর সমীর ভি কামাত, হচ্ছে বর্তমান চেয়ারম্যান ডিআরডিও। আচ্ছা, এবার দেখো, অরুণ রয় ওয়াজ এ ফেমাস বেঙ্গলি হোয়াট হু পাস্ট অ্যাওয়ে অন জানুয়ারি 2, 2025। দেখো, আমরা জানি যে কোনো ফেমাস পার্সোনালিটি যখন মারা যায় তার থেকে কিন্তু প্রশ্ন আসতে আমরা ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আমরা দেখি, আমরা কিন্তু দেখেছি। তো অরুণ রয়, যিনি একজন বিখ্যাত কি ছিলেন, ফিল্ম ডিরেক্টর ছিলেন, উনি রিসেন্টলি মারা গেছেন। তো উনি যে বিখ্যাত বইটার জন্য, সিনেমার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে 11 দ্য ইমমর্টাল 11। এটা 2011 সালে রিলিজ হয়। এই সিনেমাটা কি সংক্রান্ত? দেখো, 1911 সালে মোহনবাগান ক্লাব মোহনবাগান ক্লাব ব্রিটিশের ব্রিটেনের একটা ক্লাবকে হারিয়ে দেয় ফুটবল ম্যাচে। হুম, ফুটবল ম্যাচে মানে তাদের বিরুদ্ধে খুব ভালো খেলে, অ্যাকচুয়ালি খুব ভালো খেলে। তো এই যে মোহনবাগান ক্লাব এর যে 11 জন প্লেয়ার খেলেছিল এই ম্যাচটাতে, তারা বেয়ার ফুট খেলেছিল, মানে খালি পায়ে খেলেছিল তারা। সেজন্য, এবং এই যে খালি পায়ে তারা খেলেছিল এটার সাথে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটাকে জুড়ে দিয়ে
একটা সিনেমা বানিয়েছিলেন এই অরুণ রয়, 11 দ্য ইমমর্টাল 11। এই সিনেমাটার জন্য উনি খুব বিখ্যাত। তো এই অরুণ রয় রিসেন্টলি মারা গেছেন। তো যেহেতু মারা গেছেন যেসব ফেমাস পার্সোনালিটি, সেখান থেকে প্রশ্ন আসে, জেনারেলি বলা হয় যে ইনি মারা গেছেন রিসেন্টলি, ইনি কিসের সাথে যুক্ত ছিলেন, সেই সংক্রান্ত আমি একটা কোশ্চেন রেখেছি। উনি বিখ্যাত ফিল্ম ডিরেক্টর ছিলেন। তাছাড়া উনি আরো হিরালাল, চোলাই, বাঘা যতীন, এইসব সিনেমার জন্য উনি বিখ্যাত। দেখো পরে প্রশ্ন, হুইচ স্টেট ইজ কন্ডাক্টিং দ্য কান্ট্রিজ ফার্স্ট কোস্টাল অ্যান্ড ওয়াটার বার্ড সেন্সাস? ভারতবর্ষের কোন রাজ্য প্রথম কোস্টাল অ্যান্ড ওয়াটার বার্ড সেন্সাস করছে? সেটা হচ্ছে গুজরাট। দেখো আমরা যদি কোস্টাল স্টেট দেখে নিই ইন্ডিয়ার, আমরা যদি কোস্টাল স্টেট দেখি, এখান থেকে যদি আমরা স্টার্ট করি, তাহলে আমাদের টোটাল 9টা কোস্টাল স্টেট আছে। গুজরাট আছে, তারপরে তুমি মহারাষ্ট্র পেয়ে যাবে, গোয়া আছে, এখানে কর্ণাটক আছে, তারপরে কেরালা আছে, তামিলনাড়ু আছে, অন্ধ্রপ্রদেশ আছে, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা আছে, এবং তারপরে আছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা আছে। এর সাথে 4টে ইউটি আছে। দেখো এখানে লাক্ষাদ্বীপ আছে, এদিকটায় আন্দামান নিকোবর আছে, তার সাথে পুডুচেরি আছে, এবং তার সাথে আছে হচ্ছে দমন অ্যান্ড দিউ অ্যান্ড দাদরা হাভেলি। এখন তো দুটো মার্জ হয়ে গেছে দমন অ্যান্ড দিউয়ের সাথে, দাদরা নগর হাভেলি। তো এই দুটো, এই 4টে টোটাল, তাহলে 9টা প্লাস 4টা, টোটাল 13টা জায়গায় আমাদের কোস্টাল বাউন্ডারি আছে ইন্ডিয়ার। দেখো গুজরাটে অলরেডি এই সেন্সাসটা হয়ে গেছে, ঠিক আছে। মেরিন স্যাংচুয়ারি জামনগর এবং মেরিন ন্যাশনাল পার্কে এই সেন্সাসটা অলরেডি হয়ে গেছে। এখান থেকে যে ডেটা কালেকশন করা হয়েছে, সেই ডেটা কালেকশনটা কিসে হেল্প করবে? আমাদের বার্ড কনজারভেশনে হেল্প করবে। পরে প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট আরবিআই রিপোর্ট, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড জিডিপি গ্রোথ অফ ইন্ডিয়া ইন 2024-2025? আরবিআই এর রিসেন্ট ডেটা অনুসারে আরবিআই কি বলেছে যে ইন্ডিয়ার প্রজেক্টের জিডিপি গ্রোথ কত 2024-25-এর জন্য? সেটা হচ্ছে 6.6%। সেটা আরবিআই এখন প্রজেক্ট করেছে। আচ্ছা, আরবিআই সংক্রান্ত একটা স্ট্যাটিক যেটা কোশ্চেন তোমাদের আসতে পারে, যেটা তুমি যদি ইউপিএসসি ও পিভিএসসি এর কোশ্চেন ঘাটো, এসেছে, বা এমনি যে কোনো স্টেট পিসিএস তোমরা যদি দেখো, যে আরবিআই এর একটা রিপোর্ট আছে, ফেমাস রিপোর্ট, ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। হুম, এখানে এটা কে পাবলিশ করে? আরবিআই পাবলিশ করে। এখানে ভারতীয় ফিনান্সিয়াল সিস্টেমের যে স্ট্রেংথ তার কথা বলা হয়েছে। তো এখানে তোমাকে একটা স্ট্যাটিক কোশ্চেন দিতে পারে, বলতে পারে ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট এটা কে, কোন অর্গানাইজেশন পাবলিশ করে? ওখানে অ্যান্সার হয়ে হচ্ছে আরবিআই। পরে প্রশ্ন দেখো, হুইচ স্টেটস ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ ডেভেলপড এ পার্ক বেসড অন মহাভারত? খুব ইন্টারেস্টিং, মহাভারতের থিমের উপর একটা পার্ক বানিয়ে ফেলা হয়েছে। তো কোন রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্ট এটা বানিয়েছে? সেটা হচ্ছে উত্তরাখণ্ড। এবং এই পার্কের মধ্যে খুব ইন্টারেস্টিংলি ডেমনস্ট্রেট করা হয়েছে কি ভীষ্ম পিতামহ, ভীষ্ম পিতামহ কিভাবে কিং যুধিষ্ঠিরকে, পাণ্ডব পুত্র যুধিষ্ঠিরকে এই যে নেচার কনজারভেশন, ওয়াইল্ড লাইফ, প্ল্যান্ট কনজারভেশন, ওয়াইল্ড লাইফ কনজারভেশনের সম্পর্কে বোঝাচ্ছে, এটা বলা হয়েছে। তার মানে হিস্ট্রি এবং রিলিজনের সাথে এনভায়রনমেন্টকে কানেক্ট করা হয়েছে এই প্রজেক্টটার ফলে। দেখো এখানে লেখা আছে হিস্ট্রির সাথে কানেক্ট করা হয়েছে। উত্তরাখণ্ডের স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট এটা ডেভেলপ করেছে। দেখো হিস্ট্রির সাথে, হিস্ট্রি এবং রিলিজনের সাথে এনভায়রনমেন্টকে কিন্তু কানেক্ট করা হয়েছে খুব সুন্দরভাবে এই প্রজেক্টের মাধ্যমে। হুইচ ইয়ার হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই দ্য ইউনাইটেড নেশন অ্যাজ দ্য ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি? কোয়ান্টাম ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে ইউনাইটেড নেশন এবছর মানে 2025-কে ঘোষণা করেছে। দেখো আমরা যখনই কোনো ম্যাটারকে অ্যাটমিক বা সাব অ্যাটমিক লেভেলে নিয়ে গিয়ে স্টাডি করি, তখন সেটা কোয়ান্টাম মেকানিক্সের পার্ট হয়, ঠিক আছে। তখন সেটা কোয়ান্টাম মেকানিক্সের পার্ট হয়েছে। দেখো এই যে কোয়ান্টাম মেকানিক্স ইজ দ্য স্টাডি অফ বিহেভিয়ার অফ ম্যাটার অ্যান্ড এনার্জি অ্যান্ড লাইট এট দ্য অ্যাটমিক অ্যান্ড সাব অ্যাটমিক লেভেল। চলো পরে প্রশ্ন, সুচা সিং হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 2024 অর্জুনা অ্যাওয়ার্ড ইন দ্য লাইফ টাইম ক্যাটাগরি বিলংস টু হুইচ স্পোর্টস? ইনি কোন স্পোর্টস সাথে যুক্ত? অ্যাথলেটিক্স এর সাথে যুক্ত। দেখো এর আগে আমরা পড়লাম যে স্পোর্টিং ক্যাটাগরিতে ভারত সরকার কিছু অ্যাওয়ার্ড দেয়। তার মধ্যে হাইয়েস্ট অ্যাওয়ার্ডের নাম এক্ষুনি আমরা কি দেখলাম? মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড, এটা দেখলাম। এবং এটা বাদ দিয়ে আর যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড আছে, অন্যতম একটা হাইয়েস্ট অ্যাওয়ার্ড আছে, তার নাম হচ্ছে অর্জুনা অ্যাওয়ার্ড। তাহলে এটাও স্পোর্টস এর ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড। দেখো এই যে অর্জুনা অ্যাওয়ার্ড, এটা এবং এটা কবে থেকে দেওয়া শুরু হয়? 1961 সাল থেকে দেওয়া শুরু হয়। দেখো এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট স্পোর্টিং অনার ইন্ডিয়ার। তাহলে হাইয়েস্ট স্পোর্টিং অনার কি ইন্ডিয়ার? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, এটা আমরা অলরেডি দেখলাম। হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য এক্সপোর্ট অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন 2023? 2023-তে টেক্সটাইল এবং অ্যাপারেল এক্সপোর্টের ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হচ্ছে 6th। দেখো তাহলে ভারত হচ্ছে 6th লার্জেস্ট এক্সপোর্টার অফ টেক্সটাইল এবং অ্যাপারেল। আচ্ছা, ভারতের যত টোটাল এক্সপোর্ট আছে, ভারতের যে টোটাল এক্সপোর্ট আছে, সেই টোটাল এক্সপোর্টের 8% কন্ট্রিবিউট করা হচ্ছে, অ্যারাউন্ড 8%, 8.21% কন্ট্রিবিউট করা হচ্ছে ভারতের টেক্সটাইল সেক্টর, অ্যাপারেল সেক্টর এবং হ্যান্ডিক্রাফট সেক্টর। এই তিনটে সেক্টর মিলে ভারতের টোটাল এক্সপোর্টের 8% মতো এরা কন্ট্রিবিউট করে।
এবং এরা গ্লোবাল ট্রেডের মোটামুটি 4% কন্ট্রিবিউট করে। দেখো, হুইচ সিটি হ্যাজ লঞ্চড ক্লাইমেট মিশন এমিং টু বিকাম ওয়ার্ল্ডস ফার্স্ট এনার্জি লিটারেট সিটি? দেখো, 4টে অপশন আছে, এখানে অ্যান্সার হবে ইন্দোর। ইন্দোর কি হতে চাইছে? ওয়ার্ল্ডের প্রথম এনার্জি লিটারেট সিটি হিসাবে নিজেকে স্থাপিত করতে চাইছে, এবং তার জন্য এ একটা মিশন লঞ্চ করেছে, সেটা হচ্ছে ক্লাইমেট মিশন লঞ্চ করেছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে কার্বন এমিশনকে কমানো এবং একটা ক্লাইমেট কনসিয়াস কমিউনিটি বিল্ড করা। আমরা জানি ইন্দোর ক্লিনেস্ট সিটি আমাদের, তো এখানে এই ধরনের এই একটা ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে, ক্লাইমেট মিশন, এবং এর উদ্দেশ্য হচ্ছে মেনলি কার্বন এমিশন যাতে আরো রিডিউস করা যায়। চলো পরের প্রশ্ন দেখা যাক কি বলছে। পরের প্রশ্ন বলছে, উইথ দ্য হেল্প অফ হুইচ রকেট, কোন রকেটের সাহায্য নিয়ে ইসরো সাকসেসফুলি লঞ্চড দ্য স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশন? কোন রকেটের সাহায্য নিয়েছে ইসরো? PSLV-C60। দেখো, আমরা ডকিং জানি, শিপের ডকিং হয় জানি, তো স্পেস ডকিং ব্যাপারটা কি? এটা একটা প্রসেস। স্পেস ডকিং হচ্ছে এমন একটা প্রসেস, তো একটা স্পেস ক্রাফটের সাথে আর একটা স্পেস ক্রাফটকে জোড়া, এই প্রসেসটা হচ্ছে স্পেস ডকিং। এই জোড়াটা কোথায় হচ্ছে? স্পেসে হচ্ছে, এটা হচ্ছে স্পেস ডকিং। তো কোন রকেটের হেল্প নেওয়া হয়েছে? PSLV-C60 এর হেল্প নিয়ে এটা সাকসেসফুলি লঞ্চ করেছে ইসরো। এখানে এই দেখো, PSLV-C60 হেল্প নেওয়া হয়েছে। আচ্ছা, হুইচ টিম হ্যাজ ওয়ান ইটস 33rd সন্তোষ ট্রফি ইন দ্য 78th এডিশন অফ সন্তোষ ট্রফি 2024-2025? দেখো, সন্তোষ ট্রফির 78তম এডিশন খেলা হয়ে গেল, এবং এবছর কে চ্যাম্পিয়ন হয়েছে? ওয়েস্ট বেঙ্গল। এবার যেহেতু ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, WBCS এক্সামিনেশনের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, সেজন্য এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এবং ওয়েস্ট বেঙ্গল এই নিয়ে 33 বার রেকর্ড টাইম জিতলো, রেকর্ড টাইম 33 বার, সব থেকে বেশি বার কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিতেছে সন্তোষ ট্রফি। এটা ফুটবলের সাথে অ্যাসোসিয়েটেড, এই সন্তোষ ট্রফিটা হচ্ছে ফুটবলের সাথে অ্যাসোসিয়েটেড। দেখো, কাকে হারিয়ে ওয়েস্টবেঙ্গল জিতলো? কেরালাকে হারিয়েছে। আচ্ছা, এই সন্তোষ ট্রফিটা খেলা কবে থেকে হচ্ছে? 1941 সাল থেকে হচ্ছে, এবং ওয়েস্টবেঙ্গল এখন পর্যন্ত টোটাল 33টা ট্রফি জিতেছে সন্তোষ সন্তোষ কাপের। তো তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে, যদি স্ট্যাটিক প্রশ্ন করে দেয় যে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত, এইভাবেও কিন্তু আমরা কোশ্চেন আসতে দেখেছি। PSC কিন্তু এইভাবেও কোশ্চেন করে, সন্তোষ ট্রফি বলে দেবে এই ট্রফিটা কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত, 4টে অপশন দেওয়া থাকবে তোমার। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, ইন্ডিয়ার ফার্স্ট গ্লাস ব্রিজ ওভার দ্য সি এর ওপরে প্রথম গ্লাস ব্রিজ কোথায় উদ্বোধন করা হলো? কোথায় উদ্বোধন করা হলো? এটা কন্যাকুমারীতে উদ্বোধন করা হলো। দেখো, এই দেখো, ওভার দ্য সি, দেখো সি এর ফার্স্ট গ্লাস ব্রিজ, 133 ফুটের যে তিরুভাল্লুভারের স্ট্যাচু এবং বিবেকানন্দ রক মেমোরিয়াল, এই দুটোকে কানেক্ট করা হলো। দেখো, তামিলনাড়ু যিনি চিফ মিনিস্টার আছে তিনি উদ্বোধন করলেন ফার্স্ট এভার গ্লাস ব্রিজের, যে 133 ফুটের যে তিরুভাল্লুভার স্ট্যাচু আছে তার সাথে বিবেকানন্দ রক মেমোরিয়াল যুক্ত হলো। 37 কোটি টাকা এখানে খরচ হয়েছে এটা বিল্ড করার জন্য, এবং এটার ফলে কি হবে? ট্যুরিজম সেক্টর বুস্ট পেল তামিলনাড়ু। এরপরে দেখো, পরের প্রশ্ন বলছে, বিবাদ সে বিশ্বাস স্কিম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ সেক্টর? এটা কোন সেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড? ট্যাক্সেশন সেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড। দেখো, এটা মেনলি ইনকাম ট্যাক্স সেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড। আমরা জানি ট্যাক্স দু ধরনের হয়, ট্যাক্স দু ধরনের, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স GST, ঠিক আছে? আচ্ছা, বিবাদ সে বিশ্বাস স্কিম কি? দেখো, বিবাদ ট্যাক্স সংক্রান্ত কি বিবাদ হয়? একটা এক্সাম্পল নিই, ধরো ধরো একটা পার্সন আছে, এ ধরো ট্যাক্স ফাঁকি দিয়েছে, ঠিক আছে, ট্যাক্স ইভেট দিয়েছে, ট্যাক্স ইভেট করেছে, ধরো 100 টাকা এর ট্যাক্স হিসেবে পেমেন্ট করা উচিত ছিল গভর্নমেন্টকে, করেনি, এবং গভর্নমেন্ট সেটা ধরে ফেলেছে, তো গভর্নমেন্টের উপর কেস করে দিয়েছে। হ্যাঁ, গভর্নমেন্ট কেস করে দিয়েছে, তার মানে লিটিগেশন হয়ে গেছে, তার মানে বিবাদ হলো। কিন্তু এই স্কিমের মাধ্যমে গভর্নমেন্ট কি বলতে চাইছে? বিবাদ সে বিশ্বাস। গভর্নমেন্ট বলছে, দেখো, আমি তোমাকে ট্রাস্ট করি, তুমি আমাকে ট্রাস্ট করো, এই যে লিটিগেশন হচ্ছে এসব বাদ দাও, লিটিগেশন আমরা চাই না, তুমি এই স্কিমের আন্ডারে এসো, তোমাকে আমি একসঙ্গে মিউচুয়ালি বসি, যে পেনাল্টি তোমাকে আমি লাগাচ্ছি সেই পেনাল্টিটা আমাকে দিয়ে দাও, মিউচুয়ালি চলো কথা বলে নি, যা ভুল হবার হয়ে গেছে, আমি তোমাকে কোনো শাস্তি দেবো না, তুমি পেনাল্টিটা পে করে দাও এবং তুমি মুক্ত, একে অপরকে চলো ট্রাস্ট করি, ঠিক আছে? এইভাবে একটা স্কিম অলরেডি 2020 সালে লঞ্চ করা হয়েছিল, এবং এই স্কিমটা খুব সাকসেসফুল হওয়ার জন্য এই স্কিমটাকে 2024 সালে আবার লঞ্চ করা হলো। এই স্কিমটাকে আবার লঞ্চ করা হলো 2024 সালে, বাজেটে লঞ্চ করা হয়েছে, বিবাদ সে বিশ্বাস স্কিম, ট্যাক্সেশনের সাথে রিলেটেড। তা দেখো, এটা কি হবে? তো যত পেন্ডিং লিটিগেশন আছে সেগুলো কমে যাবে যদি লোকের লিটিগেশন বাদ দিয়ে এই স্কিমের আন্ডারে চলে আসে। চলো নেক্সট কোশ্চেন, ইন ইন্ডিয়া ইন 2024 হোয়াট ওয়াজ ইন্ডিয়াস গ্লোবাল র্যাঙ্ক ইন টার্মস অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের ক্ষেত্রে ভারতের গ্লোবাল র্যাঙ্ক কত? ভারত হচ্ছে 4th। দেখো, ফরেন এক্সচেঞ্জ কোনো দেশের কেন লাগে? দেখো, আমরা অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস ইম্পোর্ট করি, তাই তো? ইম্পোর্ট আমরা যখন পে করবো তখন কিসে আমরা পেমেন্ট করি? ডলারে পেমেন্ট করি, তার জন্য আমাদের মানে ফরেন কারেন্সি লাগে। অন্যান্য এতেও করতে পারি, মেনলি ধরো আমরা ডলারে করি যদি, তার মানে আমাদের ফরেন এক্সচেঞ্জ লাগবে আমাদের ইম্পোর্ট করার জন্য। তাহলে এই ইম্পোর্ট করার জন্য যেহেতু আমাদের ফরেন এক্সচেঞ্জ লাগবে, আর যদি এই
এক্সপোর্ট করার জন্য ফরেন এক্সচেঞ্জ না থাকে, তখন কিন্তু ইকোনমিক ক্রাইসিস দেখা যাবে, যেটা হয়েছিল রিসেন্টলি শ্রীলঙ্কাতে, বা ভারতের একটা অলরেডি মানে পরিস্থিতি খারাপ হয়ে গেছিল 1990s এর দশকে, যার পরে ইন্ডিয়া এলপিজি রিফর্ম করে। যাই হোক, তো সেই জন্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কোনো কান্ট্রির জন্য কেন ইম্পর্টেন্ট? ফরেন এক্সচেঞ্জ দিয়েই আমরা কিন্তু যত বেশি ভালো হবে আমরা ইম্পোর্ট ভালো করতে পারবো। ইম্পোর্টের জন্য কিন্তু ফরেন এক্সচেঞ্জ আমাদের রিজার্ভটা বেশি হওয়া দরকার। এটাতে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 4th। দেখো একটু কমেছে, আগে যেটা ছিল তার থেকে একটু $4.1 বিলিয়ন কমে এখন হয়ে দাঁড়িয়েছে $640 বিলিয়ন মতো এখন, এবং ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 4th গ্লোবালি। হোয়ার হ্যাজ দ্য ইন্ডিয়ান আর্মি আনভেল দ্য স্ট্যাচু অফ ছত্রপতি শিবাজী মহারাজ? ছত্রপতি শিবাজী মহারাজের স্ট্যাচু উদ্বোধন করা হয়েছে, ইন্ডিয়ান আর্মি করেছে কোথায়? লাদাখে, প্যাংগং সড়কের কাছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তার কাছে 14,300 ফুট অল্টিটিউডে প্যাংগং লেকের কাছে এই ছত্রপতি শিবাজী মহারাজের স্ট্যাচু উদ্বোধন করা হলো। তার আনওয়েভারিং স্পিরিট, অদম্য যে শক্তি, লড়াইয়ের যে শক্তি, সেটাকে মাথায় রেখেই ইন্ডিয়ান আর্মি এটাকে উদ্বোধন করলো। হুইচ মিনিস্ট্রি হ্যাজ ডিক্লেয়ার 2025 অ্যাজ দ্য ইয়ার অফ রিফর্মস? দেখো, মিনিস্ট্রি অফ ডিফেন্স 2025-কে ইয়ার অফ রিফর্মস বলে ঘোষণা করেছে, ইয়ার অফ রিফর্মস বলে ঘোষণা করেছে। দেখো কোন মিনিস্ট্রি? দেখো ডিফেন্স মিনিস্ট্রি। ঠিক আছে, চলো পরে প্রশ্ন দেখো। হাউ মেনি নেমস হ্যাভ বিন অ্যানাউন্সড বাই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ফর দ্য প্রবাসী ভারতীয় অ্যাওয়ার্ড 2025? প্রবাসী ভারতীয় অ্যাওয়ার্ড 2025 সালে কতজনকে দেওয়া হবে? টোটাল 27 জনকে দেওয়া হবে। দেখো, প্রবাসী ভারতীয় দিবস এনআরআই ডে আমরা কবে পালন করি? 9 জানুয়ারি পালন করি। কেন পালন করি? কারণ এই দিনে 1915 সালে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। তো সেই দিনটাকে মনে রাখার জন্য আমরা 9 জানুয়ারিকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করি, এবং সেই উপলক্ষে আমরা ভারতীয় প্রবাসী ভারতীয় অ্যাওয়ার্ডও দিচ্ছি। তো এবছর আমরা 27 জন লোককে এই অ্যাওয়ার্ডটা দেবো, এবং এটা অনুষ্ঠানটা হতে চলেছে হচ্ছে যে কনভেনশনটা হবে সেটা উড়িষ্যাতে হতে চলেছে 8 জানুয়ারি থেকে 10 জানুয়ারিতে। এটা হচ্ছে 18তম প্রবাসী ভারতীয় দিবস। চলো নেক্সট কোশ্চেন। হু ইনগরেটেড গ্রামীণ ভারত মহোৎসব 2025 দিল্লিতে 4 জানুয়ারি? কে উদ্বোধন করেছে গ্রামীণ ভারত মহোৎসবের? নরেন্দ্র মোদী। দেখো, আমাদের যে বিকশিত ভারত আছে, বিকশিত ভারতের যে আমাদের লক্ষ্য 2047 এর মধ্যে, 2047-এর মধ্যে আমরা বিকশিত ভারত হতে চাই, ডেভেলপ কান্ট্রি হতে চাই, তাই তো? তার জন্য আমাদের ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করতে হবে, ইনক্লুসিভ গ্রোথ দরকার, এবং তার জন্য গ্রামীণ ক্ষেত্রতে, রুরাল সেক্টরের কিন্তু উন্নতি করতে হবে। শুধুমাত্র আরবান সেন্ট্রিক ডেভেলপমেন্ট করলে হবে না। সেই জন্য এই গ্রামীণ মহোৎসব, গ্রামীণ ভারত মহোৎসব সেই ক্ষেত্রে একটা পুশ দিল যে বিকশিত ভারত 2047-এ করতে গেলে যে গ্রামকেও সঙ্গে নিয়ে এগোতে হবে। ঠিক আছে, এবং এটার থিম কি? বিল্ডিং এ রেজিলিয়েন্ট রুরাল ইন্ডিয়া ফর এ বিকশিত ভারত 2024। আচ্ছা, মোটো কি? ইফ ভিলেজ গ্রো দ্য কান্ট্রি গ্রোথ। চলো, জানুয়ারি 4th ইজ অবজার্ভড অ্যাজ হুইচ ডে? 4 জানুয়ারি কোন দিবস হিসেবে পালন করা হয়? ওয়ার্ল্ড ব্রেলি ডে হিসেবে পালন করা হয়। লুই ব্রেলি, যিনি এই ব্রেলি সিস্টেমের ইনভেন্ট করেছিলেন, তার নাম জন্ম জয়ন্তীতে এই ওয়ার্ল্ড ব্রেলি ডে পালন করা হয়। দেখো, যারা ব্লাইন্ড বা যারা পার্সিয়ালি ব্লাইন্ড, তারাও তো কমিউনিকেশন করে, তারাও পড়াশোনা করবে, তাদের কমিউনিকেশনের মাধ্যমটাই হচ্ছে এই ব্রেলি সিস্টেম। তারা এই ব্রেলি সিস্টেমের মাধ্যমে কমিউনিকেট করে। ঠিক আছে, দেখো যারা ব্লাইন্ড বা পার্সিয়ালি ব্লাইন্ড, তাদের কমিউনিকেশন মিডিয়াম হচ্ছে এই ব্রেলি সিস্টেম। হুম, এটা লুই ব্রেলি, উনি এটা আবিষ্কার করেছিলেন। দেখো, এবং উনি এটা ফার্স্ট পাবলিশ করেছিলেন 1829 সালে, এবং এটা পরবর্তীকালে ইউনেস্কো রেকগনাইজ করেছে এটাকে। আচ্ছা, এবার আমরা করে নিলাম প্রিলিমস এর কোশ্চেন। এবার আমরা দুটো মেন্স এর কোশ্চেন করবো কারেন্ট অ্যাফেয়ার্স উপর ভিত্তি করে। দেখো, ইন্ডিয়া জিডিপি ইজ প্রজেক্টেড টু গ্রো অ্যাট 6.6% ইন 2024-2025 অ্যাজ পার আরবিআই। আরবিআই বলে দিয়েছে ইন্ডিয়ার প্রজেক্টেড গ্রোথ কত। এই কনটেক্সটে একটা কোশ্চেন করা হচ্ছে কি? ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ জিডিপি। জিডিপি সিগনিফিকেন্স কি অ্যাজ এন ইকোনমিক ইন্ডিকেটর, and what are the key factors that influence India's GDP growth, and write a short note on the policy recommendation। তাহলে তিনটে পার্টে আমাকে অ্যান্সার লিখতে হবে। একটা হচ্ছে কি ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স জিডিপি গ্রোথ, হ্যাঁ, আর তার আগে লিখতে হবে সিগনিফিকেন্স অফ জিডিপি অ্যাজ এন ইকোনমিক ইন্ডিকেটর, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আর তারপরে পলিসি রেকমেন্ডেশন, সাস্টেন গ্রোথের জন্য কি কি রেকমেন্ডেশন, পলিসি রেকমেন্ডেশন হওয়া উচিত, এটা। তাহলে তিনটে পার্ট। আচ্ছা, আমরা সবসময় মেন্সের কোশ্চেন কি ফলো করবো? ইন্ট্রো, বডি, কনক্লুশন, এই ফরম্যাটটা ফলো করবো। দেখো, ইন্ট্রোতে আমরা কি লিখতে পারি? হয় আমরা কোনো জিডিপি সংক্রান্ত কোনো ডেটা দিতে পারি, অথবা সিম্পলি জিডিপিকে ডিফাইন করতে পারি। জিডিপি কি? জিডিপি ইজ দ্য মনিটারি আর মার্কেট ভ্যালু অফ অল দ্য ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন এ কান্ট্রি ইন এ স্পেসিফিক টাইম পিরিয়ড। মানে কোনো ইন্ডিয়ান বানাচ্ছে না ফরেনার বানাচ্ছে, ডাজ নট ম্যাটার, ইন্ডিয়ার মধ্যে বানানো হচ্ছে কি হচ্ছে না আমরা সেটাই দেখি জিডিপির আন্ডারে। ঠিক আছে, তাহলে জিডিপি আর জিএনপির মধ্যে পার্থক্য কি আমরা জানি। জিডিপিতে আমরা ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ান টেরিটরির মধ্যে সে কোনো কিছু একটা গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হচ্ছে কি হচ্ছে না আমরা সেটা লক্ষ্য রাখি। আর জিএনপিতে কোনো ইন্ডিয়ান ন্যাশনাল সেই গুডস অ্যান্ড সার্ভিসেসটা প্রডিউস করছে কি করছে না আমরা সেটা নজর রাখি। আচ্ছা, তাহলে জিডিপির সংজ্ঞা দিয়ে দিলে,
ইন্ট্রোডাকশন। এবার বডিতে চলে এলে এবং বললে কি জিডিপির ইকোনমিক ইন্ডিকেটর হিসেবে সিগনিফিকেন্স কি। দেখো আমরা যখন জিডিপি বলি, ধরো আমাদের দেশে আমরা বললাম ধরো জিডিপি 7%, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা গ্রোথ রেট পাচ্ছি। হ্যাঁ, তার মানে একটা কান্ট্রির ইকোনমিক স্ন্যাপশট দিচ্ছে এটা একটা। তার সাথে সাথে যখন আমরা বলছি ধরো আমরা 5 ট্রিলিয়ন ইকোনমি হতে চাই নমিনাল জিডিপি টার্মসে, বা এখন ইন্ডিয়ার জিডিপির টার্ম হচ্ছে 3 ট্রিলিয়ন, 3 ট্রিলিয়ন ইকোনমি, ঠিক আছে, 3 ট্রিলিয়ন ইকোনমি ধরো এখন, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, একটা একটা ইকোনমির সাইজ জানতে পারছি। তার মানে জিডিপির নাম্বার থেকে একটা কান্ট্রির ইকোনমিক গ্রোথ আমরা পাচ্ছি, ইকোনমিক গ্রোথ পাচ্ছি, এটা তুমি একটা লিখতে পারো। সেই কান্ট্রির ইকোনমির সাইজ কতটা বড় সেটা পাচ্ছি। হুম, এবং আমরা সেক্টর ওয়াইজ ডেটাও পাই জিডিপি থেকে, তাই তো। যেমন ধরো ইন্ডিয়াতে আমরা জানি সেক্টর ওয়াইজ ডেটা থেকে আমরা কি জানতে পারি, যে ইন্ডিয়াতে সার্ভিস সেক্টর সব থেকে বেশি জিডিপিতে কন্ট্রিবিউট করে, সার্ভিস সেক্টর সব থেকে বেশি কন্ট্রিবিউট করে। তার মানে একটা সেক্টর ওয়াইজ যেটা আমরা পেয়ে যাচ্ছি, যে কোন কোন দেশের কোন সেক্টর ভালো পারফর্ম করছে, তাহলে এটা 3 নম্বর হিসাবে লিখতে পারো। তার সাথে সাথে কোয়ার্টার ওয়াইজ আমরা জিডিপি ডেটা পাই, সেখান থেকে আমরা শর্ট টার্মে ইকোনমি কেমন কেমন চলছে, শর্ট টার্ম ইকোনমি ভালো চলছে না খারাপ চলছে সেটা সম্পর্কে একটা আইডিয়া পাই। তাহলে এরকম 1 2 3 4 করে সিগনিফিকেন্স অফ জিডিপি অ্যাজ অ্যান ইকোনমিক ইন্ডিকেটর তুমি লিখলে। তারপরে তুমি চলে গেলে হচ্ছে ইন্ডিয়ার জিডিপি গ্রোথের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স করে। দেখো এগ্রিকালচার সেক্টর ইনফ্লুয়েন্স করে, যদি ভালো মনসুন হয় তাহলে এগ্রিকালচার সেক্টর বুম করবে, সেক্ষেত্রে আমাদের জিডিপি ইনক্রিজ করবে। আচ্ছা, গভর্নমেন্ট যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে তাহলে জব ক্রিয়েট হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, সেক্ষেত্রে ইন্ডিয়ার জিডিপি বাড়বে। আচ্ছা, সার্ভিস সেক্টরে যদি এক্সপেনশন হয় সেক্ষেত্রে ইন্ডিয়ার জিডিপি বাড়বে। আচ্ছা, আর এছাড়া তুমি রিস্ক আর চ্যালেঞ্জটাও বলে দেবে, যে দেখো যদি কোনো কারণে আবার যদি মনসুন খারাপ হয় তাহলে তো এগ্রিকালচার সেক্টর ডাউন যাবে, সেক্ষেত্রে ইন্ডিয়ার জিডিপি কমে যেতে পারে। জিও পলিটিক্যাল ডিস্টারবেন্স হলে, ধরো রাশিয়া ইউক্রেন ওয়ার চলছে বা ইসরায়েল গাজা ওয়ার চলছে, এইসব ওয়ারের জন্য কি হবে, ইম্পোর্টের কস্ট বেড়ে যাবে বা আমাদের এক্সপোর্ট ব্যাঘাত হতে পারে, সেক্ষেত্রে জিডিপি কমে যেতে পারে। তো এগুলো তুমি রিস্ক অ্যান্ড চ্যালেঞ্জও কিছু বলে দিলে। তার সাথে যে যদি আমরা সাস্টেন গ্রোথ চাই তার জন্য কি কি রেকমেন্ডেশন। দেখো একটা তো মনিটারি পলিসি অ্যাডজাস্টমেন্ট, যে আমরা যত রেট আছে, যেমন ধরো রেপো রেট, ঠিক আছে, সেটা আমরা কি করি, যখন আমরা চাই ইকোনমিক গ্রোথ তখন কমিয়ে দিই। আচ্ছা, যখন ইনফ্লেশন হয়, যখন ধরো ইন্ডিয়াতে প্রচুর ইনফ্লেশন চলছে, সেই ইনফ্লেশন প্রচুর বেড়ে গেছে, আমরা এটাকে ইনফ্লেশনকে কমাতে চাই, তখন আমরা কি করি, তখন আমরা রেপো রেটকে বাড়িয়ে দিই। আর যদি আমরা ইকোনমিক গ্রোথ চাই তখন আমরা রেপো রেটকে কমিয়ে দিই, তাহলে রেপো রেটকে কমালে একটা গ্রোথ আসবে। আচ্ছা, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটিকে যদি আমরা বুস্ট করি, হ্যাঁ, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির উপর যদি আমরা জোর দিই, আমরা যদি এক্সপোর্টের উপর জোর দিই, তাহলে এসব করলে আমরা একটা সাস্টেন গ্রোথ ইন্ডিয়াতে পাবো। তারপরে তুমি একটা পজিটিভ নোটে কনক্লুড করে দেবে যে হ্যাঁ, Q2 এর যদি ডেটা দেখি 2024-25-এ, তাহলে একটু ইকোনমি ডাউনে যাচ্ছে, কিন্তু গভর্নমেন্টের যেটা এক্সপেকটেশন Q3-তে, কারণ যেহেতু ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করা হচ্ছে, Q3-তে আবার ইকোনমি রিভাইভ করে যাবে। এই বলে তুমি একটা কনক্লুড করতে পারো কোশ্চেনটা। সবসময় একটা পজিটিভ নোটে কনক্লুড করার চেষ্টা করো। আচ্ছা, এর পরে প্রশ্ন দেখো। পরে প্রশ্ন সায়েন্স অ্যান্ড টেক থেকে রেখেছি একটা, ইন্ডিয়া সাকসেসফুলি টেস্টেড, এটা হবে টেস্টেড টেস্টেড K4 নিউক্লিয়ার কেপেবল ব্যালিস্টিক মিসাইল ফ্রম আইএনএস আরিঘাত। এই প্রশ্নটা একটা এমসিকিউ ফরম্যাটে আমরা কিন্তু আগের একটা ভিডিওতে করেছি। তাহলে আইএনএস আরিঘাত হচ্ছে নিউক্লিয়ার কেপেবল ব্যালিস্টিক মিসাইল, সরি, টেস্টেড K4 নিউক্লিয়ার কেপেবল ব্যালিস্টিক মিসাইল ফ্রম আইএনএস আরিঘাত। আইএনএস আরিঘাত হচ্ছে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ আইএনএস আরিঘাত। আইএনএস আরিঘাতের সিগনিফিকেন্স জিজ্ঞেস করেছে, তাহলে এটা হচ্ছে প্রথম পার্ট, এটা একটা কোশ্চেন। অ্যান্ড অপরচুনিটিজ অ্যারাইজিং আউট অফ এসএসবিএন। এসএসবিএন মানে কি, এসএসবিএন মানে হচ্ছে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, তাহলে এটার অপরচুনিটি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। অ্যান্ড ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ডিফেন্স ক্যাপাবিলিটি। তাহলে এই দুটো পার্ট তোমাকে জিজ্ঞেস করছে, একটা বলছে আইএনএস আরিঘাতের সিগনিফিকেন্স, আর তার অ্যাসোসিয়েটেড অপরচুনিটি কি কি আছে। এই দুটো কোশ্চেন এখান থেকে তুমি সেম ফরম্যাট, আমরা ইন্ট্রো বডি কনক্লুশন এটা আমরা রাখবো। দেখো তুমি ইন্ট্রোতে কি লিখবে, যে আইএনএস আরিঘাতটা ডিসক্রাইব করবে, এটা লিখলে যে আইএনএস আরিঘাত হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড সাবমেরিন ইন দ্য আরিয়ান ক্লাস অফ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। দেখো ইন্ডিয়ার প্রথম নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন হচ্ছে আরিহান্ত, তাহলে এটা যেটা আইএনএস আরিঘাত, এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড সাবমেরিন ইন দ্য আরিয়ান ক্লাস, যেটা হচ্ছে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। যেটা আরিহান্ত, যেটা ইন্ডিয়ার ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল, সেটা কবে কমিশন করা হয়েছিল, 2010 সালে কমিশন করা হয়েছিল, এবং সেখানে স্বদেশীয় মাত্রা, ইন্ডিজেনাইজেশনের মাত্রা ছিল 30%। বাট এই যে আইএনএস আরিঘাত, যেটা ইন্ডিয়ার সেকেন্ড নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, এখানে ইন্ডিজেনাইজেশনের মাত্রা হচ্ছে 60%। আচ্ছা, এই প্রসঙ্গে আমি মিসাইলের ক্লাসিফিকেশন
অনেকভাবে করা যায়। তার মধ্যে দুটো ক্যাটাগরাইজেশন হচ্ছে, একটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল আর একটা হচ্ছে ক্রুজ মিসাইল। তো ব্যালিস্টিক মিসাইল কি, ধরো এই একটা সোর্স আছে আর এটা ধরো টার্গেট আছে, যদি এটা প্রজেক্টাইল মিসাইল, মোশনের মধ্যেও যায়, এরকম যায়, হ্যাঁ, যদি এরকম যায়, মোশনটা প্রজেক্টাইল হয়, প্রজেক্টাইল, তাহলে এটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। আর ক্রুজ মিসাইলে এটা হচ্ছে ধরো এটা সোর্স আর এটা ধরো টার্গেট, এটা হচ্ছে লিনিয়ার মোশন আছে, লিনিয়ার মোশন, তাহলে এটা হচ্ছে ক্রুজ মিসাইল। তাহলে মোশনের উপর ভিত্তি করে আমরা ক্যাটাগরাইজেশনটা করতে পারি। আচ্ছা, এবার আমি ডাইরেক্ট বডিতে চলে আসবো। ইন্ট্রো লেখার পরে বডিতে কি, এই যে আইএনএস আরিঘাত, যেটা হচ্ছে নিউক্লিয়ার ক্যাপেবল, তার সিগনিফিকেন্স কি ইন্ডিয়ার? দেখো, এটা ইন্ডিয়ার নিউক্লিয়ার ট্রায়াডকে আরো স্ট্রং করলো। নিউক্লিয়ার ট্রায়াড কি, দেখো কোনো একটা দেশ, ওয়ার্ল্ডের মধ্যে খুব কম দেশই পারে এবং ইন্ডিয়া তার মধ্যে পড়ে, কোনো একটা দেশ যদি এয়ার থেকে, ল্যান্ড থেকে এবং সি থেকে, তিনটে জায়গা থেকেই নিউক্লিয়ার ওয়েপেন লঞ্চ করতে পারে, তাহলে সেটাকে আমরা বলছি নিউক্লিয়ার ট্রায়াড। তো যেহেতু এবার সি তেও আমরা যেহেতু একটা সাবমেরিন পেয়ে গেলাম যেটা হচ্ছে নিউক্লিয়ার ক্যাপেবল, তার মানে এবার সি থেকেও আমরা লঞ্চ করতে পারবো। তার মানে ইন্ডিয়ার যে নিউক্লিয়ার ট্রায়াড আছে সেটাকে এটা স্ট্রেনদেন করলো। এটা একটা 1 নম্বর পয়েন্ট লিখলে এটা সিগনিফিকেন্স। তাহলে নিউক্লিয়ার ডিটারেন্স ইন্ডিয়ার এখন বেড়ে গেল। আমাকে যদি কেউ আঘাত করে তাহলে আমি প্রত্যাঘাত করতে পারবো সাবমেরিন দিয়ে, কারণ এটা নিউক্লিয়ার ক্যাপেবল। এটা 2 নম্বর। ইন্ডিয়ার সেলফ রিলায়েন্স বাড়িয়ে দিল, আত্মনির্ভর ভারত হওয়ার যে আমরা লক্ষ্য রাখছি। কারণ কি, আমি ইন্ডিজেনাইজেশনের মাত্রা কত, 60% আমাদের দেশে হয়েছে, বানানো হয়েছে। এটার যে আইএনএস আরিঘাতের যে যেসব মেটেরিয়ালস আছে, যেসব যন্ত্রপাতি আছে, তার 60% আমরা দেশে বানিয়েছি। 60% ইন্ডিজেনাইজেশনের মাত্রা হচ্ছে 60%। তাহলে আমাদের এটা একটা আত্মনির্ভর ভারত হওয়ার দিকে একটা একটা স্টেপ এগোলাম আমরা। তাহলে এটা 3 নম্বর পয়েন্ট। এভাবে তুমি এর যে সিগনিফিকেন্স 1 2 3 এভাবে লিখলে। হুম। তারপরে লিখলে কি এখানে কি কি অপরচুনিটি আছে। দেখো, যদি ইন্ডিয়া এটা বানাতে পারে তাহলে ইট ক্যান বিল্ড এনি কাইন্ড অফ সাবমেরিন ফ্রম দ্য নিউক্লিয়ার স্টেবল। তার মানে আরো অনেক বানাতে পারে। দ্বিতীয়, আমরা যখন একটা বানিয়ে ফেলেছি যেখানে 60% আমরা আমাদের দেশে বানিয়েছি, যার 60% আমরা আমাদের দেশে বানিয়েছি, তাহলে আমরা পরবর্তীকালে আরো বানাতে পারবো। তাহলে আমাদের এগুলো ফিউচার সাবমেরিন প্রোগ্রামের জন্য এটা হেল্পফুল হবে। এবং এটা যখন একটা ডেভেলপমেন্ট করব, এটা রিলেটেড প্রচুর জব ক্রিয়েট হবে, তার মানে ইকোনমি বুম করবে। তো এইভাবে তুমি 1 2 3 করে অপরচুনিটি গুলো লিখবে। এরপরে এরপরে তুমি কনক্লুশনে বলে দেবে যে হ্যাঁ, একটা যদি আমরা এইভাবে নিউক্লিয়ার ক্যাপেবল এরকম সাবমেরিন বানাতে পারি, সেটা একসাথে অনেক কিছু হেল্প করবে। হ্যাঁ, একটা তুমি বলবে যে টেকনোলজিক্যাল অপারেশনাল ট্রেনিং, এসব চ্যালেঞ্জ তো থাকবেই, কিন্তু সেসব চ্যালেঞ্জকে আমরা যদি ওভারকাম করতে পারি তাহলে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, ওভারঅল ইমপ্রুভমেন্ট হবে ডিফেন্স সেক্টরে, সাইন্টিফিক সেক্টরে এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। এই বলে তুমি একটা পজিটিভ নোটে কিন্তু শেষ করতে পারো। সবসময় অ্যান্সারের কনক্লুশন যখন তুমি লিখবে সেটা পজিটিভ নোটে তুমি শেষ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।